আজকে আমরা জ্যামিতির এমসিকিউ সিরিজের পার্ট 1 নিয়ে কথা বলবো, যেখানে আমরা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করি। আচ্ছা, দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কি আছে। আচ্ছা, তো কি বলেছে, এ ও বি বৃত্তের ব্যাস এসি 3 সেমি, বিসি 4 সেমি, এ বি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এ ও বি, আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটাকে আমরা ও নাম দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র। এ ও বি বৃত্তের একটা ব্যাস দিয়েছে। আচ্ছা, ব্যাস কি জিনিস যদি কারো না জানা থাকে, আমি একটু রেফারেন্সের জন্য বলি। যদি একটা বৃত্ত নিই, তার পরিধির এক বিন্দু থেকে কেন্দ্র বরাবর যদি একটা সরলরেখা টানি, পরিধির এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাবে এমন কোন সরলরেখা যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, এরকম সরলরেখাকে ব্যাস বলে। যেমন এটা হতে পারে, আমি যদি এটা নিই, এটাও বৃত্তের ব্যাস। সেম ভাবে এটাও বৃত্তের ব্যাস। তাহলে পরিধির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছে এমন সরলরেখা যেটা কেন্দ্রবিন্দুগামী, এমন সরলরেখাকে আমরা ব্যাস বলি। আর আমরা এই ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলি, এটা আমরা জানি, এটা আমরা অনেক ছোটবেলা থেকেই পড়ছি। তবুও জাস্ট তোমাদের রেফারেন্সের জন্য বললাম যে ব্যাস হচ্ছে পরিধির এক বিন্দু থেকে, দেখো যেমন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে পরিধির এক বিন্দু এ আর এক বিন্দু বি, তাহলে এ থেকে বি তে দেখো একটা সরলরেখা যাচ্ছে যেটা কেন্দ্র ও বিন্দুগামী, তাহলে এ বি এখানে ব্যাস একটা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এ বি একটা ব্যাস দিয়ে দিয়েছে। আচ্ছা, এসি বলেছে 3, দেখো এখান থেকে এখানে একটা সরলরেখা টেনেছে এসি, যেটার মান হচ্ছে 3। আর এখানে বলেছে বিসি, বিসি দেখো বি থেকে এই সি তে জুড়িয়ে দিয়েছে এখানে একটা 4, এর মান দিয়েছে 4। তাহলে এ বি এর দৈর্ঘ্য, এ বিটার দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, এবার দেখো আমাদের একটা থিওরি আছে জ্যামিতিতে, সেটা কি, একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা তার কেন্দ্র, এইটা হচ্ছে আমার ব্যাস। আচ্ছা, যখন ব্যাসটা অঙ্কন করলাম, দেখো এই বৃত্তটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ হয়েছে, এই একটা ভাগ হয়েছে। তাহলে এই দুটো ভাগে ভাগ হয়ে মানে কি, বৃত্তটা অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, অর্ধেক হলো। এবার যদি এই অর্ধেক বৃত্তর উপর যদি আমি একটা কোণ অঙ্কন করি, ধরো এই একটা কোণ অঙ্কন করলাম, তাহলে কি হলো, এটা একটা অর্ধ বৃত্তের উপর একটা কোণ হয়েছে। একে আমরা বলি অর্ধ বৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তের উপর যদি কোনো কোণ অঙ্কন করি, তাহলে সেটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। তখন এটা হতে পারে, অথবা আমি এটা অঙ্কন করতে পারি, দেখো এই কোণটা হতে পারে, অথবা আমি যদি এটা অঙ্কন করি, এটা, এটাও পসিবল। দেখো সব কোণগুলো অর্ধবৃত্তের উপর তৈরি হচ্ছে। সেম ভাবে এই সাইডে হতে পারে, এটাও তো অর্ধবৃত্ত না, এটাও তো বৃত্তের অর্ধেক, এটা হতে পারে। সেম ভাবে এটা হতে পারে। তাহলে যতগুলি অঙ্কন করলাম সবই অর্ধবৃত্তের উপর হচ্ছে। আর সূত্রটা হচ্ছে বা ফর্মুলাটা হচ্ছে বা থিওরিটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ যে কোণগুলো আঁকি, সে কোণগুলো সমকোণ হয়। মানে এখানে যে কোণগুলো তৈরি হচ্ছে, এটা, 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 এইটা, এই সব কোণগুলো 90 ডিগ্রি। তাহলে আমাদের ফর্মুলা যেটা রয়েছে সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হয় 90 ডিগ্রি। তাহলে ইয়ারটা বুঝতে পারলাম যে অর্ধবৃত্তের উপর যে কোণই অঙ্কন করি না কেন, সেই কোণটাই সমকোণী হয়েছে। সমকোণ মানে 90 ডিগ্রি হয়েছে। বুঝতে পেরেছো আশা করি তোমরা। এই কন্ডিশনটা আমার এখানে ইউজ করতে হবে। আচ্ছা, দেখা যাক তাহলে কি আছে। ওকে, আচ্ছা এইখানে যে কোণটা অঙ্কন করেছি, এই কোণটা, এটা কি অর্ধবৃত্তের উপর তৈরি হয়েছে? দেখো অর্ধবৃত্ত এ ও বি ব্যাস, তাহলে ব্যাস বৃত্তটিকে অর্ধেক করেছে, তাহলে অর্ধেক বৃত্তের উপর যে কোণটা করলো সেটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এবার 90 ডিগ্রি মানে কি, নিশ্চয় এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের কি কি জানি আমরা, লম্ব, ভূমি আর অতিভুজ সম্বন্ধে জানি। আর এই লম্ব, ভূমি, অতিভুজদের একটা ফর্মুলা জানি আমরা, যেটাকে পিথাগোরাসের উপপাদ্য বলে। সেটা কি ছিল মনে করে দেখো, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা ছোটবেলায় শুনেছি, যেটা কিসের জন্য অ্যাপ্লাই হতো, সেটা সবসময় অ্যাপ্লাই হতো সমকোণী ত্রিভুজের জন্য। আর এটা কি সমকোণী হয়েছে, কারণ এই কোণটা 90 পেয়েছি। তার মানে এই যে যে ত্রিভুজটা পেয়েছি আমি, এ বি সি ত্রিভুজটা,
এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখো আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহুটা সেটা হয় হচ্ছে অতিভুজ। তাহলে এখানে সব থেকে বড় বাহু কোনটা? এটা এ বি বাহুটা। আর এ বি বাহুটার দৈর্ঘ্যই বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে আমি ধরলাম এসি হচ্ছে লম্ব। তাহলে লম্ব কোনটা? তাহলে অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ আমি পেয়েছি এ বি, কারণ সব থেকে বড় বাহুটা অতিভুজ হয়। আর একভাবে বলতে পারি 90 ডিগ্রি কোণের অপোজিটে যেটা থাকে সেটা অতিভুজ হয়। তাহলে 90 ডিগ্রি কোণ অপোজিটে কোন বাহু রয়েছে? এ বি। তাহলে এটা আমার অতিভুজ। লম্ব ধরলাম আমি এসি, এসিটাকে আমি লম্ব ধরেছি। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। ভূমি তার মানে কোনটা? এটা বিসি লিখলাম। আচ্ছা, এই যে এসিটা, এই এসির একটা মান তো দেওয়া আছে কোশ্চেনে। এসির মান কত দিয়েছে দেখো? 3। তাহলে 3 এর স্কোয়ার। বিসির মান কোশ্চেন কত দেওয়া আছে? 4। তাহলে 4 এর স্কোয়ার কত হলো তাহলে? 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16। 16 আর 9 কত এসছে? 25। তাহলে এটা কার মান এলো? এ বি স্কোয়ারের মান এসছে। তাহলে এ বি স্কোয়ারের মান যদি 25 হয় তাহলে এ বির মান কত? আমাদের তো এ বি ফাইন্ড করতে বলেছে। তাহলে স্কোয়ার তুললে কি হয় জানি আমরা? স্কোয়ার তুললে হয় রুট। তাহলে রুট 25। 25-এর রুট কত? 25-এর রুট হচ্ছে 5। তাহলে এই যে এ বি বাহুটা বের করতে বলেছিল তার মান কত এসছে? 5 সেন্টিমিটার। তাহলে অপশন নাম্বার সি স্যাটিসফাই করলো আমাদের এখানে। তাহলে আমরা এখানে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করেছি। একটা কি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে অর্ধবৃত্তের উপর আমি যে কোণই অঙ্কন করি না কেন সেটাই 90 ডিগ্রি হয়েছে করলাম। তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে কি অ্যাপ্লাই করা যায়? পিথাগোরাসের উপপাদ্য। সেটা কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমরা মান বসিয়ে আমরা ইজিলি এ বি এর মান বের করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব একটা কমপ্লিকেটেড ছিল না, কিন্তু এগুলো মাধ্যমিকের জন্য বা টেস্ট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা, নেক্সট কি বলেছে? একটা ছবি দিয়েছে দেখো। তাতে বলেছে বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে পি ও আর, পি ও আর কোণটা বের করতে বলেছে। পি ও আর এই কোণটা বের করতে বলেছে। এই কোণটার ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে পি ও আর। তাহলে আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে কোণ পি ও আর, এটা ফাইন্ড করা। ওকে, তাহলে এবার দেখা যাক কি কি ব্যাপার আছে। আচ্ছা, এখানে এটা সলভ করতে আমাকে একটা সূত্র বা একটা ফর্মুলা লাগবে। সেটা হচ্ছে আমরা অনেক আগেই পড়েছি ক্লাস 9-এ। তোমরা মনে করে দেখো, যদি ত্রিভুজের বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণ সমান হবে, এটা আমরা পড়েছি। ওকে, আচ্ছা, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তাহলে মানে আমরা কি জানলাম? কন্ডিশনটা একটু যদি লিখি আমি, তার মানে কি? যদি বাহু সমান হয়ে যায়, বাহু সমান হলে তার বিপরীত কোণ, বিপরীত কোণ সমান হয়, কোণ সমান। এই কন্ডিশনটা আমরা দেখেছি আগে। তাহলে এটা কোনভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা দেখো, এই যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে কেন্দ্র থেকে পরিধির উপর যে রেখা অঙ্কন করি সেটাকে আমরা ব্যাসার্ধ বলি। আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাই তো? তাহলে এই যে যে রেখাটা ও আর, ও আর, এটা বৃত্তের ব্যাসার্ধ। আর এখানে দেখো ও কিউ, এটা, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, ও কিউ। তাহলে ও আর ব্যাসার্ধ, ও কিউ ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ তো একটাই হয় আর ব্যাসার্ধ তো সমান হয়। তাহলে আমরা বলতে পারি ও আর আর ও কিউ সমান, বলা যায়। দুটোই তো ব্যাসার্ধ। তাহলে খেয়াল করে দেখো, এই যে যে ত্রিভুজটা আমরা পেয়েছি, দেখতে পাচ্ছি এখানে আর ও কিউ, ত্রিভুজ আর ও কিউ ত্রিভুজের ও আর ও কিউ সমান। তাহলে আমরা কি জানি? যদি বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণ সমান হয়। তাহলে এই বাহুর বিপরীত কোণ যদি 40 হয়, আর এই বাহু আর এই বাহু সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এটা, এটাও কি 40 হওয়ার কথা? তাই তো আমরা দেখলাম বাহু সমান মানে বিপরীত কোণ সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এর বিপরীত কোণ যদি 40 হয় তাহলে এটার বিপরীত কোণ 40 হওয়ার কথা। তাই তো কন্ডিশন থেকে বলছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোণ ও কিউ আর এটা হচ্ছে 40 ডিগ্রি। কেন? যেহেতু
কোণ ও আর কিউ এটা 40 দেওয়া রয়েছে। তাহলে এইটার থেকে আমরা এটা পেলাম। আশা করি বুঝতে পেরেছো এই পার্টটুকু। আচ্ছা, এবার নেক্সট পার্ট দেখা যাক। এবার দেখো এখানে আর একটা ত্রিভুজ রয়েছে, এইটা ধরো ওপি, ওপি আর ধরো নিলাম ও কিউ। দুটো কি বৃত্তের ব্যাসার্ধ? দেখো তো, কেন্দ্র থেকে পরিধির উপর যার যে রেখায় অঙ্কন করি সেটাই ব্যাসার্ধ হয়েছে। তাহলে ওপি আর ও কিউ এই দুটো কি সমান? কেন? বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এবার এই যে যে ত্রিভুজটা রয়েছে, দেখো খেয়াল করো, এই ত্রিভুজটা এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এর বিপরীত কোণ যদি 10 হয়, তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা, এটাও কি 10 হবে? কেন 10 বলতে পারছি? কারণ জানি বাহু সমান হলে তার বিপরীত কোণ সমান হয়। তাহলে এই যে যে ত্রিভুজটা পেলাম আমি, ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রে এখানে, তাহলে কোণ ও কিউ পি এটা কি 10 ডিগ্রি বলতে পারি? কেন? যেহেতু কোণ ও পি কিউ এটা 10 দেওয়া রয়েছে। তাহলে কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করছি? এইটা, বাহু সমান হলে বিপরীত কোণ। বাহু কি করে সমান বলতে পারছি? যেহেতু দুটোই বৃত্তের ব্যাসার্ধ, ও কিউ ব্যাসার্ধ, ও পি ও ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে এর বিপরীত কোণ যদি 10 হয়, তাহলে এটার বিপরীত কোণও 10 হবে, তাই তো? তাহলে দুটো কোণ আমরা এখান থেকে ফাইন্ড করেছি। আচ্ছা, তাহলে কি কি পেলাম একটু দেখি। এই কোণটা পেলাম 40, আর কি পেয়েছি? এই কোণটা পেয়েছি 10। আচ্ছা, এবার দেখা যাক দুটো কোণ এখন অবধি ফাইন্ড হয়েছে। আচ্ছা দেখো, এবার এই যে যে ত্রিভুজটা, আমি ত্রিভুজ ধরো ও পি কিউ ভাবছি, ঠিক আছে? আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। তাহলে দেখো এই ত্রিভুজটা ভাবো, প্রথমে এই ত্রিভুজটা কনসিডার করছি। এই ত্রিভুজের এই কোণটা 10, এই কোণটা 10, তিনটে কোণ মিলে হতে হয় 180। তাহলে এই যে যে কোণটা 3 নাম্বার কোণ, এটা কত পড়ে থাকবে? 180 মাইনাস 10 প্লাস 10, তাই তো? কেন? দেখো আমি দুটো কোণ পেয়েছি, একটা ত্রিভুজের দুটো কোণ পেয়েছি, একটা 10 আর একটা 10। তাহলে আর একটা 3 নাম্বার কোণ কত হবে? আমরা কি জানি? ত্রিভুজের তিনটে কোণ যোগ করে 180 হতে হয়। তাহলে যদি দুটো 10 আর 10 হয়ে যায়, আর একটা কত পড়ে থাকে? 160 হতে হয় কি? আর 160টা কি করে বের করে? 180 থেকে বাকি দুটো কোণের যোগফল বাদ দিলে তো বেরিয়ে আসে, তাই তো? তাহলে এই যে 3 নাম্বার যে কোণটা পেলাম, এই কোণটা, কোণ পি ও কিউ, এই কোণটা কত পেলাম তাহলে? 180 মাইনাস 10 প্লাস 10, তাহলে কত এলো ওটা? 160 ডিগ্রি, এটুকু পেলাম। ওকে, তাহলে এই কোণটা পেলাম 160 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা কনসিডার করো। এই ত্রিভুজের এই কোণটা 40 পেয়েছি আমরা। তাহলে আমরা কি জানি? ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি 180। তাহলে দুটো 40 পেয়েছি, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে দুটো কোণ আমি 40 আর 40 পেয়েছি। তাহলে 3 নাম্বার কোণটা কত হবে? 180 থেকে এই 40 আর 40 বাদ দিলে হবে। তাহলে কত আসবে? 180 মাইনাস 80, তাহলে 100 ডিগ্রি এলো, তাই তো? তাহলে এই যে যে কোণটা, এই কোণটা এই ত্রিভুজের দুটো কোণ, এইটা 40, এটা 40, তাহলে 3 নাম্বার কোণটা কত থাকবে? 100 ডিগ্রি। তাহলে আর একটা কোণ কি পেলাম আমি? কোণ আর ও কিউ, আর ও কিউ, এটা কত পেলাম? 180 মাইনাস 40 প্লাস 40, কত হলো তাহলে? 100 ডিগ্রি। এবার আমার মোস্টলি যা দরকার সব বেরিয়ে গেছে। তাহলে দেখো, এবার খেয়াল করো, আমি এইটুকু পেয়েছি 160,
এইটুকু পেয়েছি 100, তাহলে এই কোণটা কত বেরোবে? এই কোণটা 160 থেকে 100 বিয়োগ দিলে বেরিয়ে যাবে। মানে এই টোটালটা 160, এইটুকু আমার 100, তাহলে এইটুকু কত হবে? 160, 160 মাইনাস 100, তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা বের করতে বলেছিল এইটা, এই কোণটার মান কত এলো? এই কোণটার মান এলো 60 ডিগ্রি। কি করে বের করলাম? টোটালটা দেখো, আমার এই যে পি ও কিউটা বের করতে বলেছিল, কি আছে? পি ও আর, কোণ পি ও আর এটা বের করতে বলেছিল। এটা কি থেকে পাচ্ছি দেখো তো, কোণ পি ও কিউ তার থেকে যদি কোণ আর ও কিউ এটা বিয়োগ দিয়ে দিই, তাহলে কি বেরিয়ে যাচ্ছে? পি ও কিউ থেকে আর ও কিউ বাদ দিলে এই কোণটা পুরো থাকছে। পি ও কিউ কত? 160 ডিগ্রি। আর ও কিউ কত? 100 ডিগ্রি। তাহলে পি ও আর এর মান কত বেরোলো? 60 ডিগ্রি। তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমরা অপশন নাম্বার সি। দেখো এটা এত বড় হলো কেন, তো তোমাদের এক্সপ্লেন করলাম তাই। তোমরা যখন এমসিকিউ সলভ করো নিশ্চয়ই এতটা এক্সপ্লেন করে লিখবে না, তোমরা জাস্ট মনে মনে ক্যালকুলেশন করেই মানটা বের করতে পারবে। আমি জাস্ট লজিক্যালি বোঝানোর চেষ্টা করলাম, তাই এক্সপ্লেনেশনটা তো বড় হয়েছে, ঠিক আছে? তো তোমরা লজিকটা বুঝে রাখো, যখন নিজেরা সলভ করবে তখন দেখবে অনেক ইজিলি হয়ে গেছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে জাস্ট এই কন্ডিশনটা ইউজ করেছি, বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণ সমান হয়। তাহলে এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রে একটা করেছি, আর একটা সরি পি ও কিউর ক্ষেত্রে একটা করেছি, আর একটা আর ও কিউ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই প্রমাণটা সলভ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কি বলেছে দেখো, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা ভালো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দুটো জ্যা দিয়েছে দেখো, এখানে এ বি আর সি ডি জ্যা কাকে বলে? পরিধির এক বিন্দু থেকে আর এক বিন্দুতে কোনো সরলরেখা অঙ্কন করলে সেটাই জ্যা বলে। সেটা কেন্দ্র দিয়ে গেলে সেটাকে ব্যাস বলা হয়, আর যদি কেন্দ্র দিয়ে না যায় সেটা নর্মালি আমরা জ্যা ধরতে পারি। তাহলে যে ব্যাসটা বলেছিলাম একটু আগে, ওই ব্যাসটাও কিন্তু একটা জ্যা, কিন্তু ওইটা একটা আলাদা নাম দেওয়া ছিল, ওটা সেটা নাম হচ্ছে ব্যাস। কেন? সেটা কেন্দ্র দিয়ে যাচ্ছিল। কিন্তু দেখো এটা পরিধির এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, কিন্তু কেন্দ্র দিয়ে জানি, কেন্দ্র তো ও, তাই এটাকে শুধুমাত্র জ্যা বলা হয়। ঠিক আছে, মানে এটা বলতে চাচ্ছি পরিধির এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যদি কোনো সরলরেখা আঁকা যায়, এটা 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 যা ইচ্ছা আঁকতে পারো, এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যে সরলরেখা আঁকা হবে সেটাকে বলে জ্যা। কিন্তু যদি ওই জ্যাটা কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে গেলে সেটাকে আমরা আলাদা নাম বলতাম, সেটাকে বলতাম ব্যাস। তাহলে বাকি যেগুলো সবই জ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তাহলে এখানে দুটো জ্যা দিয়েছে, কি কি জ্যা? এ বি আর সি ডি, আর সবগুলোর মান 16 করে দেওয়া আছে। ওকে, আর কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এখানে ওবি, ওবিটাকে আমি ব্যাসার্ধ নিয়েছি। তুমি এখানে ওডিও যুক্ত করতে পারতে, ও সি ও এ সবই ব্যাসার্ধ, আমি জাস্ট প্রমাণ করার জন্য এই ওবিটাকেই ধরেছি, তোমরা অন্য যে কোনো মান নিয়ে প্রমাণ করতে পারতে। তাহলে ওবিটা 10 দিয়েছি। তাহলে আমি বের করতে বলেছে যে দুটোর মধ্যে দূরত্ব, মানে পি কিউ, আমাকে ফাইন্ড করতে হবে পি কিউ ইকুয়াল টু কত। এই পি কিউ কোণ, এই জ্যা থেকে এই জ্যার মধ্যে দূরত্ব কত? পি কিউ, সেটা আমাকে ফাইন্ড করতে বলেছে। ওকে, এবারে আমাকে এখানে দুটো কন্ডিশন লাগবে। আচ্ছা দেখিনি, তো একটা বৃত্ত অঙ্কন করলাম, তার একটা জ্যা নিয়েছি, একটা জ্যা। এবার একটা কন্ডিশন আছে আমাদের বৃত্তে, যদি কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যা এর উপর লম্ব হয়, ঠিক আছে, কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যা এর উপর লম্ব হয়, তাহলে জ্যাটি সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করো। মানে কি? যদি কোনো জ্যার উপর কোনো কেন্দ্রগামী সরলরেখা লম্বভাবে পড়ে, তাহলে ওই সরলরেখাটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি, এটা যদি ধরো টোটালটা যদি 10 হয়, তাহলে এটা 5 হয়ে যাবে, এটুকু 5 সমান 2 ভাগে ভাগ করবে। এই একটা কন্ডিশন আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? ওকে, তাহলে এটা দেখা যায় এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। আচ্ছা দেখো, এখানে দেখো আমি প্রমাণ এইটাকে লম্ব ধরেছি, এই একটা কেন্দ্রগামী সরলরেখা ওপি, এটা এই এ বি জ্যার উপর লম্ব, তাই তো? তাহলে এটা টোটালটা 16। তাহলে আমরা কি দেখলাম? যদি কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যার উপর লম্ব হয়, এটাকে আমরা লম্ব ধরে নিয়েছি, তাহলে এটা লম্ব যদি হয় তাহলে জ্যাটা দুভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এইটুকু টোটালটা 16 হলে এইটুকু 8,
এইটুকু 8 হয়ে যাবে। এটুকু বোঝা গেছে? ওকে। এবার দেখো এটা তো লম্ব ধরেছি, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি আমি এখানে, এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাস উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি জানি সূত্রটা? ত্রিভুজ পি পি ও এর ক্ষেত্রে অতিভুজ কোণটা ওবি, সব থেকে বড় বাহু, ওবি স্কয়ার ইকুয়াল টু লম্ব কোণটা ওপি, ভূমি কোণটা পিবি। তাহলে এটা লিখতে পারি পিথাগোরাস উপপাদ্য, ওবি স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। ওবি এর মান কত? ওবি দিয়েছে দেখো আমার 10। ওপি কত জানি না। পিবির মান কত কেবলই বের করলাম, যদি 16 হয় দুটো অর্ধেক অর্ধেক হয়ে 8 হয়ে যায়, তাহলে এটার মান 8, তাহলে পিবি হচ্ছে 8। কত আসছে দেখো, 10 এর স্কয়ার 100 ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস 64। তাহলে আমার ওপির মান লাগবে, তাহলে ওপিটাকে একদিকে রাখছি আর 64কে অন্য সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কত হবে? 100 মাইনাস 64। কত আসছে দেখে? 36। তাহলে ওপি কত আসবে? স্কোয়ার তুললে জানি আমরা রুট হয়, তাহলে রুট 36। কত হবে তাহলে? 6। তাহলে ওপির মানটা কত এলো? ওপি যে মানটা সেটা হচ্ছে 6, এই মানটা 6 এসছে। এবার দেখো এটা তো কেন্দ্র থেকে গেছে, কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব আর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব সেম হবে কেন? আমরা জানি, একটা ফর্মুলা জানি আমরা বৃত্তের ক্ষেত্রে, যে বৃত্তের দুটি সমান জ্যা, বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে যদি জ্যা দুটো সমান হয় তাহলে কেন্দ্র থেকে তারা সেম ডিস্টেন্স অবস্থান করবে। একটা সেকেন্ড রেজাল্ট যেটা কথা আমরা বলছিলাম। তাহলে দেখো এইটুকু, এই কেন্দ্র থেকে যদি এই জ্যার দূরত্ব 6 হয়, তাহলে এই জ্যার দূরত্ব তো 6 হবে। কেন? কোশ্চেনে বলা হয়েছে জ্যা দুটি প্রত্যেকটি 16, মানে জ্যা দুটো সমান। জ্যা দুটো যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী হয়। তাহলে এইটুকু ডিস্টেন্স যদি 6 হয় তাহলে এইটুকু ডিস্টেন্সও 6 হবে। তাহলে ওপি যদি 6 হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি ও কিউ ইকুয়াল টু 6। কেন? যেহেতু এ বি আর সিডি দুটো সমান, জ্যা দুটো সমান, তাহলে জ্যা যদি সমান হয় তাহলে তাদের ডিস্টেন্সও সমান হবে। তাহলে কি পেলাম? ওপি যদি 6 হয় তাহলে ও কিউ 6। তাহলে কোশ্চেন আমাকে কি বের করতে বলেছে? পি কিউ কত, পি কিউর মান কত। তাহলে পি কিউটা কি দেখো, পি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? পি কিউ, পি কিউ কি দিয়ে? পি ও প্লাস ও কিউ। দেখা যায় দেখো, এইটুকু তার সাথে এইটুকু যোগ করি তাহলেই তো পি কিউ পাওয়া যায়। ও পি এর মান কত? 6। ও কিউ এর মান কত? 6। তাহলে কত হলো পি কিউ এর মান? 12। তাহলে জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত হলো? 12 সেন্টিমিটার। তাহলে অপশনটা এখানে দেওয়া নেই, বাট ভুল করে এখানে অপশনটা অ্যাড করা হয়নি, বাট এক্ষেত্রে অ্যান্সার কত হলো? 12 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দুটো কন্ডিশন আমি ইউজ করেছি। কি? যদি কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা লম্ব হয় তাহলে সরলরেখাটি জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে। আর কি? বৃত্তের দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই দুটো কন্ডিশন ইউজ করেছি, ইউজ করে আমরা প্রমাণটা ইজিলি সলভ করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, একটা চিত্র দিয়েছে, ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউ ব্যাস হলে এক্স এর এই এক্স কোণটা বের করতে বলেছে। আচ্ছা, খুবই ভালো অঙ্ক এটা, মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, ভালো করে প্র্যাকটিস করবে এটা। আচ্ছা দেখো এখানে কি করেছে। আচ্ছা, আমরা একটু আগে একটা থিওরি শিখেছি যে যদি অর্ধবৃত্তের উপর কোনো কোণ আঁকা যায় তাহলে সেটা 90 ডিগ্রি হয়। আচ্ছা, এখানে দেখো পি কিউ ব্যাস বলেছে, তাহলে এইটা বৃত্তটাকে অর্ধেক করেছে, দুভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এর উপর দেখো এই একটা কোণ হচ্ছে পি এস কিউ, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, কোণ পি এস কিউ। এটা দেখো এই যে এই কোণটার কথা বলছি, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে পি এস কিউ কত এসছে? পি এস কিউ কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি 90 পেলাম। ওকে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি এই বৃত্ত চ্যাপ্টারে, সেটা প্রপার্টি একটু বলি তারপর অঙ্কে আসি।
ধরো একটা বৃত্ত অঙ্কন করলাম। আচ্ছা, এইটা ধরো কেন্দ্র। তাহলে আমি এইখান থেকে একটা কোণ অঙ্কন করছি। তাহলে কোণটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে পরিধি থেকে কেন্দ্রের উপর যে কোণটা অঙ্কন করা আছে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমি একটা বৃত্তচাপ নিয়েছিলাম এইটুকু, এই বৃত্তচাপ থেকে কেন্দ্রের উপর একটা কোণ অঙ্কন করেছি, তাহলে কেন্দ্রস্থ কোণ পেলাম। এবার ধরো এই সেম চাপ থেকে আমি বৃত্তের পরিধির উপর একটা কোণ অঙ্কন করছি, এই কোণটা। এটা দেখো বৃত্তের কেন্দ্রে অঙ্কন, এটা বৃত্তের পরিধির উপর কোণ একটা বিন্দু তৈরি হয়েছে, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। কারণ বৃত্তের উপরেই তৈরি হয়েছে বৃত্তস্থ। ডেফিনেশন দুটো বোঝা গেল। এবারে বৃত্তের চাপ নিয়েছি এইটুকু, এই চাপ থেকে কেন্দ্রের উপর একটা কোণ অঙ্কন করেছি, এটাকে বলে কেন্দ্রস্থ কোণ। আর যদি বৃত্তের পরিধির উপর কোনো কোণ অঙ্কন করি সেটাকে বলে বৃত্তস্থ কোণ। এবার আমাদের ফর্মুলাটা কি বা থিওরিটা কি, যে এই বৃত্তস্থ কোণ, বা যদি অন্যভাবে ঘুরিয়ে বলতে চাই তাহলে বলতে পারি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এটা মানে কি, এই কোণটা যদি 20 হয় তাহলে এটা হবে 40। তাহলে কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমি উল্টোটা কি বলতে পারি, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে এটা যদি 40 হয় এটা 20 হবে, বলা যায়। তাহলে মেইন থিওরিটা কি, কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ, মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ যদি 20 হয় তাহলে কেন্দ্রস্থ কোণ 40, বৃত্তস্থ কোণ যদি 30 হয় তাহলে কেন্দ্রস্থ কোণ 60, ওটা যদি 40 হয় এটা 80, জাস্ট যা হবে তার দ্বিগুণ। তাহলে উল্টোটাও তো বলতে পারি, যদি কেন্দ্রস্থ কোণ 40 হয় তাহলে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে 20, এটা যদি 60 হয় ওটা 30। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কন্ডিশনটা, এটা আমাকে ইউজ করতে হবে অঙ্কটার ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণটা কি করে পাচ্ছি। আচ্ছা দেখো এখানে একটা চাপ ধরলাম পি আর, এটা থেকে দেখো এই যে বৃত্তের কেন্দ্র ও, এর উপর এই কোণটা তৈরি হয়েছে, এটা খেয়াল করো। এটা কি, এটাকে বলতে হবে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা দেখো সেম চাপ থেকে, সেম বৃত্তচাপ থেকে আমি একটা কোণ পেয়েছি, এটা। দেখো এটা কিসে তৈরি হয়েছে, এটা বৃত্তের পরিধির উপর তৈরি হয়েছে, তাহলে এটাকে বলতে পারি আমি বৃত্তস্থ কোণ। তাহলে আমি দুটো জিনিস পেলাম, এটা এই যে যে কোণ, কোণ পি ও আর পেলাম, এটা কি 140 ডিগ্রি যেটার মান দেওয়া রয়েছে, এটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে। দেখো তো কেন্দ্রস্থ কোণ হচ্ছে, কেন, এই কোণটা কেন্দ্রে তৈরি হয়েছে। আর যে নেক্সট যেটা পেলাম কোণ পি এস আর, এটা, এটা কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। কেন, এটা বৃত্তের পরিধির উপর তৈরি হয়েছে। আমরা একটু আগে যে প্রপার্টিটা দেখলাম সেটা কি দেখলাম, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে উল্টোটা কি বলতে পারতাম আমরা, যেটা একটু আগে আমরা রিভাইজ করলাম, যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, উল্টো কেস। তাহলে এটা যদি 140 হয়, দেখো কেন্দ্রস্থ কোণ যদি 140 হয় তাহলে এটা 70 হওয়ার কথা, এটার অর্ধেক। তারাই তো বলতে পারবো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 70 হলো এটা 140। তাহলে এখান থেকে বলা যায় এটা কত আসবে, তাহলে 140/2 মানে 70 ডিগ্রি। এবার খেয়াল করো এখানে যে মানটা পেলাম কোণ পিএস কিউ, 90 পেয়েছি। পিএস কিউ মানে আমি ছবিটা একটু মুছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখানে পেয়েছি কোণ পিএস কিউ, এটা, এটা পেয়েছি 90। আবার কেবল যে মানটা পেলাম দেখো এটা পিএসআর, এটা পেলাম 70। তাহলে এইটুকু কত, টোটালটা 90, এইটুকু 70, তাহলে বাকিটা কত 20। এটা কি তাহলে 20 আসছে, দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে কোণ আর এস কিউ, যেটাকে কোশ্চেনে এক্স নাম দিয়েছে,
এটা কত আসছে দেখো তো, এই বড় কোণ যেটা, বড় কোণ কোনটা, কোণ পিএসকিউ, এটার থেকে যদি আমি পিএসআর এই কোণটা বিয়োগ দিয়ে দিই, পিএসআর বড় কোণটার থেকে যদি ছোটটা বিয়োগ দিই তাহলেই তো এটুকু পড়ে থাকছে। তাহলে কত থাকছে, পিএসকিউ এর মান বের করেছিলাম 90, কেন, ওটা অর্ধবৃত্তস্থ কোণ ছিল। আর পিএসআর কেন পেলাম, পিএসআর কত পেয়েছি 70, কেন, ওটা বৃত্তস্থ কোণ ছিল। কেন্দ্রস্থ কোণ যদি 140 হয় তাহলে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হয়ে যাবে 70। তাহলে 90 থেকে 70 বিয়োগ করলে কত আসছে, 20। তাহলে যে এক্সটা ফাইন্ড করতে বলে সেটার মান কত হলো, 20°। তাহলে অপশন নাম্বার সি। তাহলে আমরা এখানে দুটো কন্ডিশন ইউজ করলাম, এক হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, নেক্সট প্রপার্টি ইউজ করলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর সেটাকে আমরা উল্টো ভাবে ইউজ করেছি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা মাধ্যমিকের জন্য। তো নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। আচ্ছা দেখো কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, একটু মুছে গেছে এটা, 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা আমাকে বের করতে বলেছে। ওকে, এবার দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে এটার কেন্দ্র হচ্ছে পি, এটার কেন্দ্র হচ্ছে কিউ, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স ভালো করে দেখো, বহিঃস্পর্শ করেছে। আচ্ছা এর ব্যাসার্ধ এইটুকু 5 দিয়ে দিয়েছে, পি বৃত্ত, বি কেন্দ্রবৃত্তে, আর এটার ব্যাসার্ধ দিয়েছে আমাকে 3, এটা আমাকে 3 দিয়ে দিয়েছে। তাহলে এই টোটালটা ডিস্টেন্সটা কতটা আসছে দেখো তো, আর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এইটুকু আসছে কি, তাহলে এইটুকু যদি 5 হয় আর এইটুকু যদি 3 হয় তাহলে টোটালটা কত, 5 প্লাস 3 ইকুয়াল টু 8 বলতে পারি আমরা। কেন, আমরা কি বের করতে বলেছে, আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলেছে পি কিউ এর মান কত। তাহলে পি কিউ কোনটা, এই যে পিটি যেটা প্রথম বৃত্তের ব্যাসার্ধ প্লাস পরের বৃত্তের ব্যাসার্ধ কত, টি কিউ, এই দুটো যোগ করলে তো এদের মধ্যে দূরত্ব চলে আসছে স্ট্রেট ফরওয়ার্ড, 5 প্লাস 3 মানে 8 সেন্টিমিটার। তাহলে আমরা ইজিলি এটা জাস্ট মুখে মুখে সলভ করতে পারি যে এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি এলো 8 সেন্টিমিটার। তাহলে এইটুকু প্লাস এইটুকু তোরা যোগ করলেই তো টোটালটা চলে আসছে, ব্যাস এটাই অপশন না। তাহলে অপশন নাম্বার ডি। এটা তো মুখে মুখে সলভ হয়ে গেল, এটা খাতা কলম ইউজ না করলেও তোমরা বুঝতে পারতে। যে তো আজকে এই অবধি ছিল এই 5টা কোশ্চেন, নেক্সট সিরিজে আমরা বা নেক্সট পার্টে আমরা আবারও আরো 5টা কোশ্চেনে আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই।